তা বাবা, তোমার মধ্যে কি গুণ আছে শুনি? মানে আমার মেয়ে যে তোমাকে বিয়ে করে সুখী থাকবে তার কোনো গ্যারান্টি আছে? কারণ তোমার তো চাল চুলো কিচ্ছু নেই, তাহলে তোমার মতো একটা ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব কেন? এরকম কথা বলবেন না হবু শাশুড়ি মা, আমার তো মনে কষ্ট হয়। আমার বাড়ি ঘর নেই তো কি হয়েছে, ঘর বাড়ির থেকেও বড় মানে খাঁটি হীরা সোনার মতো মন আছে, আর সেই মনে শুধুমাত্র আপনার মেয়ে থাকে। আর আপনি একদম চিন্তা করবেন না শাশুড়ি মা, মানে হবু শাশুড়ি মা, আমি রান্না বান্না থেকে ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় ধোয়া সব কাজ করতে পারি, আপনার কোনো চিন্তা নেই। শুধু বিয়ের পর আপনার বাড়িতে থাকতে দেবেন, তাহলেই হলো। পিন্টুর কথা শুনে রূপলেখা দেবী একেবারে অবাক, কারণ সে ভালো করেই বুঝতে পারে যে তার মেয়ে খাল কেটে বাড়িতে কুমির নিয়ে আসতে চাইছে, কারণ সুস্মিতার হবু বর পিন্টু ঘর জামাই হয়ে থাকতে চায়। তবে সেই সাথে রূপলেখা দেবী মনে মনে খুশি হয় এই ভেবে যে তার ঘর জামাই বাড়িতে একেবারে চাকরের মতো খাটাখাটনি করবে, আর তার উপর তাকে কোনো মাস মাহিনাও দিতে হবে না। এমনই ভাবনা চিন্তা করে রূপলেখা দেবী বলে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। বিয়ের পর যখন আমার মেয়ে আমার কাছে থাকবে তাহলে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি কি কাজবাজ করো একটু শুনি। আমি এদিকের মাল এদিকে করি, মানে ডেলিভারি ব্যবসা করি, তাই আমার ইনকাম নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি একেবারে ঘরে বসে আপনার টাকাই খাবো না, এই সংসারেও আমার কন্ট্রিবিউশন থাকবে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই ধুমধাম করে সুস্মিতার সঙ্গে পিন্টুর বিয়ে হয়, আর বিয়ের পর রূপলেখা দেবী খুব সুন্দর করে তার নতুন জামাইয়ের গৃহপ্রবেশ করে। পাড়ার লোকেরা এরকম নতুন জামাইয়ের গৃহপ্রবেশ দেখে একেবারে অবাক, আর সুস্মিতা মনে মনে খুবই খুশি, কারণ তাকে বাপের বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। এভাবে পিন্টু ঘর জামাই হিসেবে থাকতে শুরু করে দেয়। কিন্তু ধীরে ধীরে বাড়িতে ঘর জামাই থাকার জ্বালা কাকে বলে রূপলেখা দেবী টের পেতে শুরু করে। একদিন, এই পিন্টু, বেলা 11টা বেজে গেছে আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ কেন বলো তো? তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি আমার বাপের বাড়িতে পড়ে আছো। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, মা তোমাকে ডাকছে তো। আরে বাবা, কালকে রাত্রেবেলা তো খাওয়া দাওয়া করেছি যে আমার পেটে গ্যাস হয়ে গেছে, তাই সকাল সকাল ঘুম ভাঙতে চাইছে না। আর একটু ঘুমাতে দাও না প্লিজ। না, আর ঘুমাতে পারবে না, কারণ আমাদের বাড়িতে এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় না, সবাই সকাল 8টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। তুমি হয়তো ভুলে যাচ্ছ আজকে কিন্তু তোমার বাজার যাওয়ার কথা আছে। এই বলে সুস্মিতা কোন রকমে তার বরকে ঘুম থেকে টেনে তোলে, আর তখন রূপলেখা দেবী সেখানে চলে আসে। এমন সময় সে দেখে যে তার জামাই এখনো পর্যন্ত খাট থেকে নামেনি। এই যে জামাই বাবা জীবন, এই নাও বাজারের ব্যাগ, আর বাজারে গিয়ে 1 কিলো মটন, সরু চাল, তার সাথে কাতলা মাছ নিয়ে এসো। আজকে আমার মটন বিরিয়ানি আর কাতলা মাছের কালিয়া খেতে ইচ্ছা করছে। এই বলে রূপলেখা দেবী তার জামাইয়ের হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দেয়, আর জামাই কোনো মতে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাজারে যাবে। এমন সময় বলছি বাজারে না হয় গেলাম, কিন্তু বাজার করার টাকাটা কে দেবে? পকেট থেকে মাল করি না বের করলে মটন বিরিয়ানি বা কাতলা মাছের কালিয়া খাবেন কি করে? মানে তুমি বাজার করতে যাবে আর আমি টাকা দেব কেন? তোমার পকেটে 1 টাকাও নেই? তুমি ভুলে যেও না, তুমি কিন্তু এই বাড়ির ঘর জামাই, তোমার খাওয়া পড়ার দায়িত্ব কিন্তু আমার নয়। যাও, নিজের টাকা দিয়ে বাজার করে নিয়ে এসো। আরে শাশুড়ি মা, আমার টাকা দিয়ে আমি বাজার করে নিয়ে আসতাম, কিন্তু আমার এখনো স্যালারি ক্রেডিট হয়নি, বিশ্বাস করুন, তাই আমি আজকে বাজার করতে পারবো না। আর আপনার বাড়িতে তো জমানো অনেক টাকা পয়সা আছে, সম্পত্তিও তো কম নয়, সুতরাং এত গিফট করছেন কেন? আমি তো আপনার ছেলের মতোই। এই কথা বললেই রূপলেখা দেবী একেবারে অবাক হয়ে যায়। আর এমন সময় পিন্টু তার শাশুড়ি মায়ের টাকা নিয়ে বাজার করতে যায়, আর সেই টাকা দিয়ে সে মহা আনন্দে দামি দামি সব বাজার করে নিয়ে আসে। বাজার করে নিয়ে আসার পর সুস্মিতা, তুমি আর তোমার মা মিলে বেশ ঝালঝাল করে বিরিয়ানিটা রান্না করবে, কেমন? আর হ্যাঁ, কাতলা মাছের কালিয়াতে কিন্তু বেশি করে তেল দেবে না, কারণ মাছের গায়ে অনেক তেল আছে, তাই তোমরা রান্না বান্নাটা সেরে ফেলো, আর আমি সেলুন থেকে গিয়ে চুলার দাড়িটা কেটে আসি। সে কি, তুমি যে বিয়ের আগে মাকে বলেছিলে তুমি নাকি প্রত্যেকদিন রান্না বান্না করবে, তাহলে এখন কি হলো? আরে বাবা সোনামণি আমার, তুমি আমাকে ভুল বুঝছো। আজকে কি বার? বুধবার। আর ছোটবেলায় আমি একবার ভুল করে বুধবারে রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম, আর সেদিন আমাদের বাড়িতে এক বড় দুর্ঘটনা ঘটেছিল, তাই আমাকে আমার মা বারণ করেছে যে বুধবারে রান্নাঘরে ঢুকতে না, তাই আজকে আমি আর রান্না বান্না করতে পারবো না, তাই তোমরা রান্না বান্না করে নাও। এই বলে পিন্টু চুলদাড়ি কাটতে চলে যায়। আর অন্যদিকে রূপলেখা দেবী ভীষণ পরিমাণে রেগে ফায়ার হয়ে ওঠে, কারণ সে শুধুমাত্র ঘর জামাইকে চাকরের মতো খাটানোর জন্যই বাড়িতে রেখেছে। কিন্তু এখন যেহেতু ঘর জামাই উল্টো চাল চালতে শুরু করে, তাই রূপলেখা দেবী মোটেই বিষয়টা সহ্য করতে পারে না। এখন এসব কথা আমাকে বলে কি হবে? বিয়ের আগে তো খুব লাফাচ্ছিলিস যে ওই বেকার পিন্টুকে বিয়ে করবি আর নিজের বাপের বাড়িতে পড়ে থাকবি। এখন ঠেলা সামলাও। ফোজকে ফালতু ছেলে একটা, ও কোনো কাজের না, ও শুধুমাত্র তোর টাকা দেখে তোকে বিয়ে করেছে, আর এখন পড়ে পড়ে আমাদের বাড়িতে ফ্রি ফান্ডে থেকে যাওয়ার ধান্দা। মা প্লিজ, তুমি আমার বরকে কিছু বলো না। যাই হোক, ও তো আমার বিয়ে করা বর, তাই ওকে কিছু বললে আমার কিন্তু গায়ে লাগে। আর তোমার জামাই যখন বলেছে তখন ওকে একটু রান্না করে খাওয়াও না মা।
আমার ওই বেকার অশিক্ষিত ছেলেকে রান্না বান্না করে খাওয়াতে বয়ে গেছে। তোকে আর তোর বরকে বিয়ের পরেই বাড়িতে থাকতে দিচ্ছি, এটাই যথেষ্ট। আর তোর বরের প্রতি যখন তোর এতই মায়া, তাহলে নিজে রান্না বান্না করে খাওয়া। সে রান্না করে গিয়ে সবার জন্য গরম গরম মাটন বিরিয়ানি, কাতলা মাছের কালিয়া রান্না করে। আর দুপুরবেলা যখন তারা একসঙ্গে বসে খাবার খায়, এমন সময় জিও সুস্মিতা, মাছের কালিয়ার বিরিয়ানিটা সেরা রান্না করেছো, একেবারে ফাটিয়ে দিয়েছো। এই না হলে আমার বউ, তুমি আমার থেকে অনেক ভালো রান্না করো। সুতরাং প্রত্যেকদিন বেকার বেকার রান্না বান্নার দায়িত্ব নিয়ে তোমাকে আর ছোট করতে চাই না। কাল থেকে তুমি রান্না করবে। মানে কি বলতে চাইছো তুমি? মানে তোমার প্রাণের বর কাল থেকে আমাদের ঘাড়ের উপর বসে বসে খাবে? ও কোনো কাজের না। এখন তোকে দিয়ে তোর বাড়িতেই রান্না করাবে, তারপর দেখবি আমাকে দিয়ে ঘর মোছাবে, আর কদিন পর সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে দেবে, আর আমাদেরকে লাথি মেরে এই বাড়ি থেকে বের করে দেবে। এমন কথা শুনে পিন্টু খাবার খেতে গিয়ে বিষম খেয়ে ওঠে, আর তার গলায় জল আটকে যায়। মা, আপনি আমাকে এসব কথা বলতে পারলেন? আমার মা বাবা কেউ নেই, তাই আমি আপনাকে খুব সম্মান করি। প্লিজ এভাবে আমাকে ছোট করবেন না। এই বলে পিন্টু আবার খাবার খেতে শুরু করে। আর রূপলেখা দেবী মোটেই তার জামাইকে সহ্য করতে পারে না, কারণ এখন যদি সে জামাইকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে তার মেয়েকেই কষ্ট পেতে হবে। সুতরাং শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে সে তার ঘর জামাইকে সহ্য করে। এমন সময় তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই যখন নিজের ঘরে যায়, তখন এই সুস্মিতা, আমি জানি তুমি বিয়ের আগে তোমার মায়ের সাথে অনেক বড় বড় রেস্টুরেন্টে ডিনার করতে যেতে, জানো তো? আমি না কখনোই কোনো রেস্টুরেন্টের খাবার খাইনি, তাই আমার রেস্টুরেন্টে খাবার খেতে খুব ইচ্ছা করে। আজকে রাত্রেবেলা যদি আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খাবার খেতে যেতাম, তাহলে খুব ভালো হতো। ও এই ব্যাপার, তুমি একদম মন খারাপ করো না পিন্টু। আমি মাকে এখনই গিয়ে বলে আসছি যে আমি আর তুমি আজকে রাত্রিবেলা রেস্টুরেন্টে ডিনার করতে যাব। আর তুমি চিন্তা করো না, আমি তোমাকে শহরের সব থেকে বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ডিনার করাবো। বউয়ের কথা শুনে পিন্টু খুবই খুশি হয়। আর সুস্মিতা যখন তার মাকে গিয়ে জামাই বাবা জীবনের আবদারের কথা জানায়, তখন মা, বাবা তো রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে পছন্দ করে না, তাই আজকে আমি, তুমি আর পিন্টু রেস্টুরেন্টে খাবার খেতে যাব। আর জানো তো, অন্য এখনো স্যালারি ক্রেডিট হয়নি, তাই টাকাটা মনে হয় তোমাকেই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোর বরের যখন এতই রেস্টুরেন্টে খেতে ইচ্ছা করছে, তাহলে ওকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবি। তোর বাবার তো এমনিতেই টাকার গোলা আছে, তাই সব টাকা আমাকে আর তোর বাবাকেই দিতে হবে। আমাদের তো কোনোই অসুবিধা নেই। মাসের 20 তারিখ হয়ে গেল, আর তোর বরের নাকি এখনো স্যালারি আসলো না। যত সব ফালতু কথা। এই বলে রূপলেখা দেবী তার মেয়ের সামনে জামাইকে খারাপ খারাপ কথা বলে, আর সেখান থেকে চলে যায়। সুস্মিতা চুপ করে সব কথা সহ্য করে। আর রাত্রি হতে না হতে ঘর জামাই একেবারে সুন্দর করে সেজে গুজে রেস্টুরেন্টে যাওয়ার জন্য তৈরি হয়। আর তার এরকম সাজগোজ দেখে শাশুড়ি মা রেগে যায়। আর তারা যখন বাড়ির বড় গাড়ি করে রেস্টুরেন্টে যায়, তখন পিন্টু নানান রকমের খাবার দেখে নিজের লোভ সামলাতে পারে না, তাই সে দামি দামি অনেক বেশি বেশি খাবার খেয়ে নিজের পেট ভরাতে শুরু করে। বাপের জন্মে তো এত দামি দামি খাবার খাওনি, তাই এখন খাবার দেখে নিজেকে সামলে রাখতে পারছো না বলো? তাই বুঝে শুনে খাবার খাও, কারণ তোমার যদি শরীর খারাপ হয়, তাহলে তোমাকে টাকা খরচা করে ডাক্তার আমাদেরকেই তো দেখাতে হবে। পিন্টু এসব কথাই কিছু মনে করে না। সে নিজের মতো করে সমস্ত খাবার খেয়ে নেয়। আর যখন বিল দেওয়ার পালা আসে, তখন সেই রেস্টুরেন্টের বিল হয়ে দাঁড়ায় 30,000 টাকা। আর সেই বিল দিতে হয় কেবলমাত্র রূপলেখা দেবীকে। তাই রূপলেখা দেবী সারা রাস্তায় জামাই এবং মেয়েকে খারাপ খারাপ কথা শোনাতে শোনাতে বাড়িতে ফেরি। শাশুড়ি মা, রেস্টুরেন্টের খাবার খেয়ে আমার পেট ভারী হয়নি, বরং আপনার কথা শুনে পেট ভারী হয়ে গেছে। তাই আপনার কাছে কি গ্যাসের ওষুধ হবে? আমি কিন্তু বারবার বলছি, তুমি আমার সাথে ছ্যাবলামি করবে না। আর তোমার যখন এতই গ্যাস হচ্ছে, তাহলে আমাদের সারা বাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, আর জামা কাপড়গুলো কেচে দাও। দেখবে সব ঠিক হয়ে যাবে। সারাদিন পড়ে পড়ে ঘুমাবে, আমাদের টাকাই খাবে, আবার বলছে গ্যাস হচ্ছে। যত সব নাটক। এই বলে রূপলেখা দেবী নিজের ঘরে চলে যায়। আর সে নিজের স্বামীর কাছে গিয়ে জামাইয়ের নামে একেবারে বালতি ভর্তি নালিশ নিয়ে বসে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি বা সবসময় জামাইকে এত খারাপ খারাপ কথা শোনাও কেন বলো তো? ও কিন্তু আমার মেয়েকে খুব ভালোবাসে, আর আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই, আর আমাদের একমাত্র মেয়ে, তাই আমাদের পাশে সবসময় একটা ছেলে তো দরকারই। সুতরাং ও যদি আমাদের বাড়িতে থাকে আর আমাদের টাকায় খাবার খায়, তাহলে আমাদের অসুবিধা কোথায়? তোমার ওপরেও তোমার জামাই জাদুটোনা করে দিয়েছে। প্রথমে আমার মেয়েকে নিজের গ্রিপে নিয়েছে, আর এখন তোমাকেও নিয়ে নিয়েছে। আমার দেখছে এই বাড়িতে কোনো ভ্যালু নেই। তোমরা যা পারবে তাই করো। এই বলে রূপলেখা দেবী ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে কিছুদিন কাটে, আর জামাই বাবা জীবন তার শ্বশুর বাড়ির টাকাতে বেশ ভালোভাবে দিন কাটায়। কারণ তার শাশুড়ি মেয়ে এবং শ্বশুর মশাইয়ের কোনো টাকার অভাব নেই, তাই সেই টাকা ব্যবহার করতেও তার খুব একটা অসুবিধা হয় না। কিন্তু একদিন সুস্মিতা এবং তার বাবা মা চিন্তিত মুখে বসে থাকে। এমন সময় পিন্টু বলে,
কি ব্যাপার, আপনারা সবাই এরকম করে বসে আছেন কেন? দুপুর হয়ে গেল, লাঞ্চ করবেন না? কোনো কি সমস্যা হয়েছে নাকি? কেননা আপনাদেরকে দেখে কিন্তু আমার ঠিক বলে মনে হচ্ছে না। এই শোনো, এখন বেকার বেকার তুমি এসব কথা বলো না। তুমি ঘর জামাই হলেও আমাদের বাড়ির জামাই, তাই আমাদের বাড়ির ব্যক্তিগত বিষয় থেকে তুমি দূরে থেকো। আমাদের বাড়িতে আছো বলে হাতির পাঁচ পা দেখো না। এমন ভাবে শাশুড়ি মা পিন্টুকে অপমান করলে পিন্টু কোনো কথা বলে না, কিন্তু এমন সময় সুস্মিতার খুবই খারাপ লাগে। মা তুমি চুপ করো তো, আমার বরকে অপমান করো না। আর পিন্টু, আসলে আমার বাবার ব্যবসায় অনেক অনেক টাকার ক্ষতি হয়ে গেছে। একটা কোনো ফ্রড কোম্পানি বাবার ফোনে মেসেজ পাঠিয়েছিল, আর বাবা সেই মেসেজটাতে ক্লিক করে ফেলেছে। তারপর বাবার সব ব্যাংক অ্যাকাউন্ট গুলো ব্লক হয়ে গেছে। সেজন্য আমরা ভীষণ চিন্তায় আছি। আরে এই ব্যাপার, তোমরা কোনো চিন্তা করো না। আমি কলেজে কমার্স অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেছি, আর তাতে আমার ব্যাংকিং নিয়ে একটা সাবজেক্ট ছিল। সুতরাং আমি জানি যে লক করে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। পিন্টুর কথা শুনে তার শ্বশুরমশাই খুবই খুশি হয়, আর তখনই পিন্টু ব্যাংকের সমস্ত ডিটেলস নিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে সাহায্য করে। আর পিন্টুর এরকম ট্যালেন্ট দেখে তার শাশুড়ি মা একেবারে হতবাক হয়ে যায়, আর সে কোনো রকম কথা বলতে পারে না। দেখলে মা, আমার বর যাই হোক না কেন কিন্তু শিক্ষিত ছেলে। হ্যাঁ, ও হয়তো ভালো চাকরি বাকরি করে না, আর আমাদের টাকাতে খাওয়া দাওয়া করে, তার মানে এই নয় যে আমার বর খারাপ ছেলে। হ্যাঁ বুঝতে পেরেছি জামাই বাবা, কালকে থেকে তুমি তোমার শ্বশুর মশাইয়ের সঙ্গে ওনার কোম্পানিতে কাজ করবে, কারণ আমাদের কোম্পানিতে তোমার মতো একটা ভালো বিশ্বস্ত শিক্ষিত ছেলের দরকার। আর তুমি যখন আমাদের জামাই, তার মানে তো আমাদের নিজেদেরই লোক। এমন কথা শুনে পিন্টু খুবই খুশি হয়। সেদিনের পর থেকে রূপলেখা দেবী তার ঘর জামাইকে ছেলে হিসেবে মেনে নেয়, আর পিন্টুও ধীরে ধীরে সুস্মিতার পরিবারকে পুরোপুরিভাবে আপন করে নেয়। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে। পিৎজা খেতে কার না ভালো লাগে? হাতে গুনে খুব কমই লোক আছে যারা পিৎজা খেতে অপছন্দ করে, কিন্তু অন্যান্য বিদেশি খাবারের মতো পিৎজারও অনেক দাম হওয়ার কারণে অনেকে চাইলেও পিৎজা খেতে পারে না। এমনই অবস্থা ছিল গ্রামে থাকা তিন বউ মাধুরী, কল্যাণী এবং মিতালির। তারা তিনজনে পিৎজা খেতে খুব ভালোবাসলেও টাকা পয়সা খরচ করার ভয়ে তারা কখনো পিৎজা খাওয়ার কথা মুখেও আনতে পারতো না। জানিস, কালকে যখন রাত্রিবেলা খাবার রান্না করার জন্য চাল আনতে গিয়েছিলাম, তখন ওই হারানের বউ আমাকে শুনিয়ে শুনিয়ে বলছিল ওর বর নাকি শহর থেকে পিৎজা নিয়ে এসেছে। তোমাকে শুনিয়ে ওর কি লাভ হলো? কিছু লোকজন থাকে যারা শুধু অন্যজনকে বিরক্ত করার জন্যই জন্মগ্রহণ করে। এই হারানের বউটাও ওরকমই। এদিকে আমি পিৎজা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি, আর ও পিৎজা খেয়ে আমাদেরকে শুনিয়ে শুনিয়ে বলছে। তাহলে ভাব কিরকম রাগটা হয়। সেই 4-5 মাস আগে বোধহয় শেষ পিৎজা খেয়েছিলাম, তখন থেকে পিৎজার স্বাদ শুধু মুখেই লেগে আছে, শুধু হাতে আর পাচ্ছি না আমরা। সেবারের মতো আবার কি কোনো একটা ব্যবস্থা করব নাকি বলো তো? কারণ শুধু তোমার নয়, আমারও ভীষণ পিৎজা খেতে ইচ্ছা করছে। আগেরবার কিন্তু ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছিলাম, এটা ভুলে যেও না তোমরা। এবার যা করবে বুঝে সুঝে করবে, প্রত্যেকবার একই ভুলের জন্য কেউ আমাদের ক্ষমা করবে না কিন্তু। এই তুই চুপ করে বসে থাকতো, আমার পিৎজা খেতে ইচ্ছে করছে আর আমি খাবই, যেভাবেই হোক। তোর যদি ইচ্ছে না করে তুই তাহলে আমাদের সাথে আসিস না, ঠিক আছে? এমনিতেও আমরা এবার আলাদা আলাদা জায়গায় কাজ করব, একসাথে করলে সমস্যা বেশি হয়। আলাদা আলাদা ব্যবস্থা করলে আশা করি আগের মতো ভুল এবারে আর হবে না। এইভাবেই তারা তিন যা মিলে নানান রকমের আলোচনা করে। কয়েক মাস আগে তারা তিনজনে একটি ময়দার কারখানাতে কাজ করত। সেখান থেকে পিৎজা বানানোর জন্য ময়দা চুরি করতে গিয়ে তারা তিনজনেই হাতে নাতে ধরা পড়ে। সেদিনই তাদের তিনজনকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু এত বড় ঘটনার পরেও তাদের তিনজনের মন থেকে পিৎজা খাওয়ার লোভ যায় না, তাই তারা আবার ওই একইভাবে ময়দার কারখানা থেকে ময়দা চুরি করার সিদ্ধান্ত নেয়। দেখ, আগেরবার আমরা তিনজনেই বিকাশ বাবুর ময়দার কারখানাতে কাজ করতাম, আর তিনজনে অনেকটা বেশি করে ময়দা চুরি করলে ওনার নজরে পড়াটা স্বাভাবিক। এবার শুধু আমি কাজ করব, ঠিক আছে? আর আমি ভেবে নিয়েছি আমি মোহন বাবুর চিজ মাখনের যে ফ্যাক্টরি আছে ওখানে কাজ করব। শুনেছিলাম ওখানে অনেক কাজের লোক লাগবে, আর কিভাবে চুরি করব সেটাও আমার একেবারে ছক কষা হয়ে গেছে। সব যখন তোমরা ঠিক করে নিয়েছো, তাহলে এটা আমাকে বলে দাও আমাকে কি কি করতে হবে, কারণ পিৎজা খেতে যে আমারও খুব ভালো লাগে সেটা তোমরাও ভালো করে জানো। তোকে কিছু করতে হবে না, আমরা যখন বাড়িতে আসবো তুই একটু ভালো মতো পিৎজা বানিয়ে দিবি, তাহলেই হবে। কারণ সারাদিন কাজ করার পরে বাড়িতে এসে আমাদের আর রান্না করতে ইচ্ছা করবে না। আর আমাদের স্বামীরা যখন জিজ্ঞাসা করবে আমরা পিৎজা বানানোর এত রকমের সরঞ্জাম কোথা থেকে পাচ্ছি, তখন কি জবাব দেবে তোমরা? ওদেরকে জানতেই দেব না যে আমরা পিৎজা খাচ্ছি। আর কোনোদিন যদি ধরা পড়ে যায় তাহলে বলে দেব
আমরা কাজ করে নিজেদের টাকা জমিয়ে সেই টাকা দিয়ে পিৎজা খাচ্ছি। এসব নিয়ে এখনই এত ভাবতে হবে না, ছাড় তো। এইভাবেই তারা তাদের আলোচনা চালিয়ে যায়। দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। পরের দিন সকাল হতেই মাধুরী এবং কল্যাণী দুজনে বিকাশবাবু এবং মোহনবাবুর কারখানায় চলে যায়। মাধুরীকে দেখে বিকাশবাবু কিছুতেই তাকে কাজে রাখতে রাজি হয় না। তুমি আর তোমার জায়রা মিলে আগের বার আমার অনেক ক্ষতি করেছো। শুধুমাত্র তোমরা এই গ্রামের বউ বলে আমি তোমাদের পুলিশে দেইনি, কিন্তু তোমাদের উপর থেকে আমার সমস্ত বিশ্বাস উঠে গেছে। এবার তো আমি একা কাজ করতে এসেছি, আমার সাথে আর কেউ আসেনি। আপনি তো জানেন জিনিসপত্রের কত দাম বেড়েছে। সংসারে সবাই মিলে রোজগার না করলে সংসার চালানো খুব মুশকিল। তাই তো আপনার কাছে আবার আসলাম। সত্যি কথা বলতে তোমাকে কাজে রাখতে আমার ভয় করছে। আমি এই গ্রামের সবারই অবস্থাটা জানি, কিভাবে সবাই দিনরাত কাজ করে দুবেলা দুমুঠো খাবারের যোগান দেওয়ার চেষ্টা করে, সেটা আমি ভালো করেই বুঝি। তাহলে আপনি আমাকে এখানে কাজে রাখতে রাজি তো? আমি তাহলে কাল থেকে আসি। হ্যাঁ আসবে, তবে আমার কারখানা থেকে বেরিয়ে যাওয়ার আগে এখানকার মহিলা কর্মীরা ভালো করে তোমাদের তল্লাশি নেবে। যদি সব ঠিকঠাক থাকে তবেই তুমি বাড়ি যেতে পারবে। এই শর্তে তুমি যদি রাজি থাকো তবেই আমি তোমাকে কাজে রাখতে পারি। আমি একদম রাজি। আমি তাহলে কাল থেকে কাজে আসি। মাধুরী বিকাশবাবুর শর্তে রাজি হলে বিকাশবাবুও তাকে কাজে রাখতে রাজি হয়। ওদিকে কল্যাণী ও মোহনবাবুর কারখানাতে কাজ পেয়ে যায়। পরের দিন থেকে তারা দুজনেই সময় মতো কাজে চলে যায় এবং আবার সময় মতো কাজ থেকে ফিরেও আসে। দুজনেই ফেরার পরে অনেকটা করে ময়দা এবং অনেকটা করে চিজ নিয়ে আসে। সেই সমস্ত জিনিস দিয়ে তাদের ছোট যা মিতালি তাদের সবার জন্য সুন্দর করে পিৎজা বানায়। পিৎজা খেতে খেতে তারা তাদের সারাদিনের গল্প করতে থাকে। এতদিন পরে পিৎজা খেয়ে কি যে আনন্দ হচ্ছে কি বলবো। কিন্তু আমি কিছু বলার আগে তোমরা বলো তো, এরকম অসাধ্য সাধন কিভাবে করলে তোমরা? আমরা যে বাড়ি থেকে টিফিন বাক্সগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো আসলে ফাঁকা ছিল। সারাদিন আমি জল খেয়ে কাটিয়েছি, আর আসার সময় আমার টিফিন বাক্সে বেশ ভালো করে ময়দা ভরে নিয়েছি। আমিও ঠিক একইভাবে চিজ চুরি করেছি। কিন্তু দিদি ভাই, তুমি যে বলেছিলে বিকাশবাবুর মহিলা কর্মচারীরা তোমার তল্লাশি নিয়ে তবেই ছাড়বে, তাহলে সেখান থেকে তুমি কিভাবে বেঁচে গেলে? আরে ওরা তোমার জামা কাপড় ব্যাগ এসবের তল্লাশি নিচ্ছিল। এটো টিফিন বক্সের তল্লাশি আবার কে চালাই বলতো? এভাবেই তারা তিন যা পিৎজা খেতে খেতে গল্প করে। প্রথম দিন এত সহজেই তারা পিৎজা বানানোর জিনিস চুরি করে ফেলে যে তাদের আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। তারপর থেকে এই পদ্ধতিতে তারা প্রত্যেক দিন বিকাশবাবুর কারখানা থেকে ময়দা আর মোহনবাবুর কারখানা থেকে চিজ এবং পনির চুরি করতে থাকে, আর বাড়িতে ফিরে জমিয়ে তারা পিৎজা খেতে থাকে। তাদের বাড়ি থেকে প্রত্যেকদিন পিৎজা বানানোর গন্ধ আসলে তাদের পাড়া প্রতিবেশীরা বেশ অবাক হয়। ওদিকে মোহনবাবুর কারখানায় প্রত্যেকদিন বেশ অনেকটা করে চিজ এবং পনির কম পড়ায় তারও হঠাৎ সন্দেহ হতে শুরু হয়। আজকাল এই কারখানায় কি চলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রত্যেকদিন কোনার সময় 3-4 প্যাকেট চিজ কম পড়ছে। তোমরা যদি আমার নুনকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করো তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। আমি তো সবার উপর কড়া নজর রাখি। আমাদের কারখানায় এমন কেউ করছে বলে আমার তো মনে হয় না। হয়তো যেখান থেকে আমাদের কারখানার জিনিস আছে তারাই হয়তো আমাদের সাথে কোনো রকমের চালাকি করছে। আর একটু ভালো করে নজর রাখো রাকেশ। আমার অনুপস্থিতিতে আমি তোমার উপরেই কারখানার সমস্ত দায়িত্ব দিয়ে যাই। আমার কারখানার কোনো ক্ষতি হলে পুরো দায়টা কিন্তু তোমার উপরেই এসে পড়বে। কল্যাণী লুকিয়ে লুকিয়ে মোহনবাবু এবং রাকেশের সমস্ত কথা শুনতে পায়। সে বুঝতে পেরে যায় তাকে আরো বেশি সতর্ক হতে হবে। তারপর থেকে সে আরো সাবধানে সবার চোখের আড়ালে গিয়ে চিজ এবং পনির চুরি করতে থাকে। একদিন তারা তিন যা নিজেদের বাড়িতে বসে মনের সুখে পিৎজা খাচ্ছে, এমন সময় তাদের প্রতিবেশী হারানের বউ রীতা সেখানে চলে আসে। হঠাৎ করে তোমরা এত বড় লোক হয়ে গেলে কিভাবে? আমরা তো টেরও পেলাম না কিছু। কি যাতা বলছো তুমি? এসব ভুলভাল কথা বলার জন্য এমন অসময়ে তুমি আমাদের বাড়িতে এলে? ভুলভাল কথা কোথায় বললাম? তোমাদের বাড়ি থেকে প্রত্যেক দিন পিৎজার গন্ধ আসে। কেউ বড়লোক না হলে কি রোজ পিৎজা খেতে পারে? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ হতে পারি, কিন্তু বোকা নই আমি। আমরা এখন দুজনেই কাজ করি, ভালো টাকা মাহিনা পাই। নিজেদের টাকায় আমরা প্রত্যেকদিন পিৎজা খাবো নাকি প্রত্যেকদিন মটন বিরিয়ানি খাবো, তাতে তোমাদের অসুবিধা কি? সে পিৎজা খাচ্ছ খাও, কিন্তু এই খাবারের জন্য পাগলামি করতে গিয়ে নিজেদের মান সম্মান আর ভবিষ্যৎটাকেও যেন খেয়ে ফেলো না। এই বলে রীতা সেখান থেকে চলে যায়। রীতার কথাকে কোনো রকম পাত্তা না দিয়ে তারা আবার নিজেদের মতো পিৎজা খেতে মশগুল হয়ে ওঠে। এইভাবেই তাদের প্রত্যেকদিন কারখানা থেকে জিনিসপত্র চুরি করা এবং পিৎজা খাওয়া চলতেই থাকে। তাদের এই পিৎজা নিয়ে পাগলামি তাদের স্বামীদেরও চোখে পড়ে। হঠাৎ করে মাধুরীর স্বামী রঞ্জন তাকে পিৎজা খাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা একেবারে হকচকিয়ে ওঠে।
তারা আর বাহানা দিলেও রঞ্জন তাদের কোনো কথাই শুনতে চায় না। আমরা প্রত্যেকদিন পিৎজা খাই তোমাকে কে বললো? ওই হারানের বউ, আর তুমি ওর কথায় বিশ্বাসও করেছো? কেন হারানের বউ বলতে যাবে কেন? আমার নিজের কোনো বুদ্ধি নেই নাকি? আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তো কি হয়েছে? বাড়ির মধ্যে কোনো জিনিস রান্না হলে তার গন্ধ কি আমার নাকে যেতে পারে না? তোমাদের কি মনে হয়? ও এই ব্যাপার। আমরা প্রথম মাসের মাহিনা পেয়ে একটু বেশি জিনিসপত্র কিনে এনে পিৎজা বানিয়েছিলাম। তোমরা তো এসব পছন্দ করো না, তাই তোমাদেরকে বলিনি। তুমি কি তার জন্য আমাদের উপর রাগ করেছো? তুমি আমাকে একদিন পিৎজা বানানোর কথা বলছো, কিন্তু আমি তো প্রায় প্রত্যেক দিনই তোমাদের পিৎজা খেতে দেখি। তুমি জানো না আমাদের বাকি ভাইদের ঘর রান্নাঘর থেকে বেশ কিছুটা দূরে হলেও আমাদের ঘরটা রান্নাঘরের একেবারে পাশে। সবকিছু কিন্তু আমার কানে যায়। আমি প্রত্যেক দিনই টের পাই যে তোমরা পিৎজা খাচ্ছ। যেটা করছো সেটা করো না। তুমি শুধু শুধু আমার ছোট জায়েদের সামনে আমাকে অপমান করছো। এটা কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। আমার সমাধান করার ছিল, আমি করে দিলাম। এবার তোমরা আমার কথা শুনবে কি শুনবে না সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমি আর তোমাদের কিচ্ছু বলবো না। এই বলে রঞ্জন সেখান থেকে চলে যায়। রঞ্জনের কথা শুনে তারা তিনজনই বেশ ভয় পেয়ে যায়, কিন্তু সেই ভয় তাদের সেই মুহূর্ত পর্যন্তই সীমিত থাকে। পরের দিন সকাল হতেই তাদের মাথায় আবার পিৎজা খাওয়ার ভূত চেপে ওঠে। আজকে তারা কি কি পিৎজা খাবে সেই নিয়ে আলোচনা করে। তাদের মনের মধ্যে কোনো রকমের ভয় কিংবা অনুশোচনা বোধ আসে না। তারা নিজেদের মতো করে পিৎজা খাওয়ার লোভে সবকিছু ভুলে যায়। আজ আর সেই একই রকমের পিৎজা খাবো না, একটু চিকেন দিয়ে পিৎজা খাবো। প্রত্যেকদিন একই জিনিস খেয়ে খেয়ে মুখ একেবারে পচে গেছে। আমরা তো এখনো মাহিনা পাইনি, চিকেনটা আনবো কিভাবে? তোমার মাহিনা হয়েছে? টাকা আছে মাংস কেনার? সব জিনিস ম্যানেজ করে আনতে পারছি, আর চিকেনটা ম্যানেজ করে আনতে পারবো না? তার জন্য আবার টাকা লাগবে। বাকি সমস্ত জিনিস আমরা নিয়েই আসবো, তবে আজকে চিকেনটা মিতালি আনবে। আমি কিভাবে আনবো? আমি এসব পারবো না, আমার খুব ভয় করে। চুপ কর তো, দিদি কি বলছে আগে ভালো করে শোন। এভাবেই তারা আবার নিজেদের চিকেন পিৎজা বানানোর জন্য চিকেন চুরি করার ফোন দিয়ে আটতে থাকে। তাদের আলোচনা করা হয়ে গেলে যে যার মতো নিজের কাজে চলে যায় এবং মিতালি চলে যায় চিকেন আনতে। প্রথম সে মাধুরীর বলা কথা মতোই কাজ করতে থাকে, কিন্তু চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার ভয়ে সে এতটাই ঘাবড়ে যায় যে সে সত্যি সত্যি ধরা পড়ে যায়। তাকে কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই সে গড়গড় করে সমস্ত সত্যি কথা বলে দেয়। আমি কিছু করিনি, আমি এসব চুরি টুরি করতে পারি না। আমাকে তো আমার বড় যা আর মেজো যা বললো এখান থেকে চিকেন নিয়ে যেতে। ওরাও তো কারখানা থেকে ময়দা, চিজ, পনির চুরি করে নিয়ে আসে। আজকে চিকেন পিৎজা খাবো তো, সেই কারণে ওরা আমাকে চিকেন আনতে পাঠিয়েছিল। মিতালি খেয়ালি করে না সেখানে বিকাশবাবু দাঁড়িয়েছিল। বিকাশবাবু তার সমস্ত কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং সে সঙ্গে সঙ্গে নিজের কারখানায় যায় এবং মাধুরীর খোঁজ করে। মাধুরী সেখানে আসলে বিকাশবাবু তাকে জানিয়ে দেয় সে মাংস আনতে গিয়ে কি কি দেখেছে। এত লোভ তোমাদের? আগে একবার ময়দা চুরি করতে গিয়ে ধরা পড়লে, তাও তোমার শিক্ষা হলো না। এবার তোমার যা মোহনের কারখানা থেকে চিজও চুরি করছে। মোহন অনেকদিন আগেই আমাকে বলেছিল ওর কারখানায় বেশ কয়েক প্যাকেট চিজ প্রত্যেকদিন কম পড়ছে। এবার আমি বুঝতে পারছি কেন কম পড়ছিল। তোমাকে তো এখান থেকে আমি এক্ষুনি বের করে দেবই, আর মোহনকেও আমি সমস্ত কথা জানাবো। মাধুরী এবং কল্যাণী দুজনেই বিকাশবাবু ও মোহনবাবুর কাছে অনেক কাকতি মিনতি করে অনেকবার করে তাদেরকে ক্ষমা করে দিতে বলে, কিন্তু এবার আর কেউ তাদেরকে ক্ষমা করে না। বিকাশবাবু এবং মোহনবাবু দুজনে মিলে মাধুরী আর কল্যাণীকে পুলিশের হাতে তুলে দেয়। প্রায় 3-4 দিন জেলে থাকার পর তারা ছাড়া পায়। বাড়ি ফিরে আসতেই তাদের স্বামীরাও তাদের সঙ্গে ঘর করতে চায় না বলে জানিয়ে দেয়। তারা সকলের কাছে অনেকবার করে হাত জোড় করে ক্ষমা চায়, কিন্তু কেউ তাদেরকে আর ক্ষমা করে না।